কমলা দেবী তার দুই ছেলে নয়ন এবং রাজের সঙ্গে বাস করে। দুই ছেলে যখন চাকরি বাকরি পেয়ে যায় তখন তারা সুতপা এবং পিঙ্কিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের সংসারে সমস্ত কিছু ভালোই চলছিল আর তাদের শাশুড়ি মা দুই বৌমাকে খুবই ভালোবাসতো। কিন্তু শাশুড়ি মা একটু পুরানো মানসিকতার হওয়ায় যখন বাড়ির বউ অন্তঃসত্ত্বা হয় তখন সে মনে মনে কামনা করে যাতে বড় বৌমার প্রথম সন্তান ছেলে হয়। সেই জন্য সবসময় সে তার বড় বৌমার খেয়াল রাখে। কিন্তু সুতপার যখন সন্তান হয় তখন সে কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকেই বড় বৌমার প্রতি শাশুড়ি মায়ের স্নেহ উঠে যেতে শুরু করে। বড় বউয়ের প্রথম সন্তান মেয়ে হয়েছে আর আমাদের বাড়িতে যখনই সন্তান হবে তখন মেয়েই হবে, এই ব্যাপারটা কিন্তু মোটেই ভালো নয়। এর পরে যেন আমার দুই বৌমার ছেলে হয়, কারণ আমার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুত্র সন্তানের প্রয়োজন। আপনি এমন করে কেন বলছেন মা? আমার যে মেয়ে হয়েছে এটা তো আমার দোষ নয়। তারপর থেকে সুতপা তার বাচ্চা কন্যা সন্তানের ভীষণ পরিমাণে খেয়াল রাখতে শুরু করে। দেখতে দেখতে কয়েক মাস কাটে আর বাড়ির বড় বৌমা আবার অন্তঃসত্ত্বা হয়। আর এই দেখে ছোট বৌমা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। 2 বছর হয়ে গেল আমার বড় যা আবার অন্তঃসত্ত্বা হয়ে গেল, আর এবার তো ডাক্তারবাবু বলেছে বড় যা নাকি এবার 2টো সন্তানের জন্ম দেবে। বড় জায়ের যদি এবার ছেলে হয়ে যায় তাহলে এই সংসারে তো আমার মূল্য একেবারেই কমে যাবে, আর আমি যে কবে মা হব সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে খুশি, তাই সবাই মিলে আবার সুতপার ভীষণ পরিমাণে খেয়াল রাখতে শুরু করে। যাক, ঈশ্বর এতদিনে আমার উপর মুখ তুলে চেয়েছে। আমার বড় বৌমার প্রথম কন্যা সন্তান হয়েছে ঠিকই, কিন্তু এবার বড় বৌমাকে দেখে মনে হচ্ছে এবার বড় বৌমার 2টো যমজ পুত্র সন্তান হবে। এরকম যদি হয় তাহলে কিন্তু আমি আমার সম্পত্তির বেশিরভাগ আমার নাতির নামে লিখে দেব, কারণ ছোট বৌমা তো এখনো পর্যন্ত বাচ্চা জন্ম দিতেই পারলো না। এভাবেই দেখতে দেখতে 9 মাস কাটে আর সুতপা যখন সন্তানের জন্ম দেয় তখন সে আবার 2টো কন্যা সন্তানের জন্ম দেয়। আর এবার কমলা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ বড় বৌমা এই কয়দিনে 3টে কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর কমলা দেবী এখনো পর্যন্ত নাতির মুখ দেখতে পারেনি। কিন্তু বড় জায়ের এবার 2টো যমজ মেয়ে হওয়ায় পিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়। বেশ হয়েছে, আমার বড় জায়ের 3টে মেয়ে। এতদিন আমার সন্তান হয়নি বলে সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে, আর বড় যা পরপর 2বার অন্তঃসত্ত্বা হয়েছে বলে সবার কাছ থেকে অনেক সেবা পেয়েছে। কিন্তু তাতে কি, পরপর 3টে মেয়ের জন্ম দিয়েছে। আমার শাশুড়ি মা এবার বুঝবে ঠেলা। বেশ হয়েছে। অন্যদিকে বড় বৌমা এরকম 3টে কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে কমলা দেবী কিছুতেই তাকে নিজের বাড়িতে জায়গা দিতে চায় না, তাই শাশুড়ি মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু সুতপার বর এটা কিছুতেই হতে দেয় না। এর ফলে বড় বৌমাকে একেবারে এক ঘরে করে দেওয়া হয়। সুতপা তার 3 কন্যা সন্তানকে মানুষ করতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে ওঠে, আর তাদের 3জনকে একসঙ্গে স্নান করানো থেকে শুরু করে খাওয়া দাওয়ানো সবকিছু সুতপাকে একা হাতেই করতে হয়, আর সেই সাথে তাকে বাড়ির সমস্ত কাজকর্ম চাকরের মতো করতে হয়। একদিন, আমি দেখছি তুমি সকাল থেকে বসে আছো পিঙ্কি, বসে বসে ফোন ঘাটছো। তুমি একটু রান্নাটা করে নেবে প্লিজ, কারণ আমার 3টে মেয়ে খুব কান্নাকাটি করছে আর ওদের খিদে পেয়েছে, তাই আমি ওদের 3জনকে একটু স্নান করিয়ে খাইয়ে দিতাম। তুমি তোমার 3 মেয়েকে সামলাবে আর আমি তোমার হয়ে রান্না করব? কোনো মতেই সম্ভব নয়। আসলে আমি ভালো করে রান্না বান্না করতে পারি না, তুমি তো জানোই। তুমি রান্নাঘরে গিয়ে রান্না করো আর তারপর তোমার মেয়েদেরকে সামলাবে। এরকম করে বলছো কেন? আমার 3টে মেয়ে কি তোমার মেয়ে নয়? তুমি তোমার 3 মেয়ের কাকিমা, তাহলে আমি রান্না বান্না করছি, তুমি তোমার 3 মেয়েকে, আর তুমি আমার 3 মেয়েকে একটু স্নান করিয়ে খাইয়ে দাও না। যেদিন থেকে আমি মেয়েদেরকে জন্ম দিয়েছি তুমি কিন্তু আমার 3 মেয়েকে একটু কোলে পর্যন্ত নাওনি। এত রাগ কিসের তোমার পিঙ্কি? একদম বড় বড় কথা বলবে না। এখন একটা ছেলে জন্ম দিতে পারোনি, তারপর এত বড় বড় কথা তোমার মুখে মানায় না। আর শোনো, আমারও কিছুদিন ধরে শরীর খারাপ, তাই আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না, আর তোমার মেয়েদেরও দেখতে পারবো না। এতই যখন তোমার মেয়েদের নিয়ে সমস্যা হচ্ছে তাহলে তুমি একটা আয়ামাসিকে রেখে দাও। এই বলে পিঙ্কি নিজের ঘরে চলে যায়, আর সুতপার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই সে আগে বাড়ির সকলের জন্য রান্না বান্না করে আর তারপর তার 3 মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তাদেরকে ঘুম পাড়ায়। ফলে সুতপার নিজে স্নান খাওয়া করার সময় পায় না। এভাবেই দেখতে দেখতে 3-4 বছর কাটে আর সুতপার 3 মেয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। এই সময় হঠাৎ করে একদিন সকলে জানতে পারে যে পিঙ্কিও অন্তঃসত্ত্বা। ফলে শাশুড়ি মায়ের মনে আবার ভীষণ পরিমাণে আশার আলো জাগে। সে ভাবে পিঙ্কি এবার অন্তত একটা পুত্র সন্তানের জন্ম দেবে। ফলে পিঙ্কিকে শাশুড়ি মা প্রচুর পরিমাণে সেবা যত্ন করতে থাকে।
আর এভাবেই দেখতে দেখতে 9 মাস কাটে। পিঙ্কি এবং তার শাশুড়ি মা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে এবার তাদের বংশের প্রদীপ জন্ম নেয়। আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনে নেয়, কারণ পিঙ্কি একটা ফুটফুটে ছেলে সন্তানেরই জন্ম দেয়। ফলে কমলা দেবীর মন একেবারে আনন্দের জোয়ারে ভেসে যায়। আর পিঙ্কি পুত্র সন্তানের জন্ম দিয়েছে বলে তার বুক একেবারে অহংকারে পরিপূর্ণ হয়ে ওঠে। মা দেখুন, আপনার বড় বৌমা কিভাবে আমার সোনা গহনার দিকে তাকিয়ে আছে। দেখুন না, কি লোভ রে বাবা। এরকম ভাবে কেউ আবার সোনা গহনার উপর লোভ দেয় নাকি? আমি কত কষ্ট করে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছি, তাই আমি এরকম উপহার পেয়েছি। আর ও তো আজ পর্যন্ত একটা ছেলের জন্ম দিতে পারেনি, আর এবার শুধু আমার উপরেই হিংসা করবে। ছাড়ো, বাদ দাও। তুমি একদম বড় বৌমার দিকে তাকিও না। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার নাতির ভীষণ খেয়াল রাখবে। আর একদম চিন্তা করবে না, নাতিকে মানুষ করব আমি। তাই নাতি মানুষ করতে যা খরচা হয় সব আমার, কারণ একেই বড় বৌমার 3টে মেয়ে হয়েছে। আমি ওকে টাকা পয়সা সম্পত্তি কিছুই দেব না। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এভাবেই যতই দিন যায় বাড়ির একমাত্র ছেলের আদর ততই দ্বিগুণ হতে শুরু করে। আর অন্যদিকে সুতোপার 3 মেয়ে রানী, দিয়া এবং প্রেরণার বয়স ছিল 25 বছর এবং 24 বছর। একদিন রানী, দিয়া এবং প্রেরণা কলেজ থেকে ফিরে এসেছে এমন সময়, মা এই দেখো, আমরা 3 বোন মিলে আমাদের ছোট্ট ভাইয়ের জন্য কত সুন্দর একটা জামা আর প্যান্ট কিনে এনেছি। কারণ আজকে আমাদের কলেজে ট্যালেন্ট প্রতিযোগিতা হয়েছে, আর আমরা 3 বোন সেই ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে গেছি। আর আমরা 1000 টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে আমরা আমাদের ভাইয়ের জন্য উপহার নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। তোরা 3 বোনে যে তোদের ভাইকে এতটা ভালোবাসিস, আমার দেখতে খুব ভালো লাগে। যা, বল্টুকে উপহারটা দিয়ে আয়। সুতোপার 3 মেয়ে এই কথা শুনে খুবই খুশি হয়। আর তারা 3 জনে যখন তাদের স্নেহের ভাইকে জামা প্যান্ট উপহার দিতে যায়, তখন সেটা দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায়। কারণ পিঙ্কি কিছুতেই তার বড় ভাইয়ের 3 মেয়েকে পছন্দ করে না। আর বল্টু যখন সেই জামা নিতে যাবে সেই সময়, এই বল্টু, খবরদার, তুই একদম এই ভিখারিগুলোর উপহার স্পর্শ করবি না। তুই জানিস এই জামা প্যান্টের দাম কত? মাত্র 1000 টাকা। একটা ফুটপাতের দোকান থেকে তুলে এনেছে। তোর কি এরকম কম দামি জামা কাপড় পরার অভ্যাস আছে? একদমই ওদের কিনে নিয়ে আসা জামা প্যান্টে হাত দিবি না তুই। তোর বাবা, আমি আর তোর ঠাকুমা তোকে কত দামি দামি জামা প্যান্ট কিনে দিই, তাতেও তোর হচ্ছে না। এগুলো ছুঁড়ে ফেলে দে। এই শুনে বল্টু পিঙ্কির হাত থেকে সেই জামা কাপড় নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এই দেখে বল্টুর 3 বোনের ভীষণ পরিমাণে খারাপ লাগে। এরকম দৃশ্য দেখে সুতোপার চোখে জল চলে আসে, আর সে কিছুতেই এটা সহ্য করতে পারে না। আমার 3 মেয়ে কত কষ্ট করে তোর ছেলের জন্য জামা প্যান্ট কিনে এনেছে, আর তুই এরকম ব্যবহার করলি। আমার 3 মেয়ে ওদের ভাইকে কতটা ভালোবাসে। তুই দয়া করে আমার 3 মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস না পিঙ্কি। পিঙ্কি কিছুতেই তার বড় জায়ের কথা শুনতে চায় না, তাই সে তার বড় জায়ের 3 মেয়েকে তখনই ঘর থেকে তাড়িয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এত গরমে একমাত্র নাতির কষ্ট হচ্ছে বলে কমলা দেবী তার ছোট বৌমার ঘরে এসি বসিয়ে দেয়, আর নাতির জন্য আলাদা করে ফ্রিজও কিনে দেয়। এমনকি সম্পত্তির বেশি অংশটাই নাতির নামে করে দেওয়া হয়। এভাবেই ছোট বৌমা নিজের ছেলেকে নিয়ে খুবই আরাম ভোগ করতে থাকে। অন্যদিকে সুতোপা তার 3 মেয়েকে নিয়ে গরমের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট পায়। এমনকি বাড়ির 3 মেয়ের পড়াশোনার উপর বেশি টাকা খরচা করা হয় না, তাই বড় জায়ের 3 মেয়ে পাতি সরকারি কলেজে পড়াশোনা করে। অন্যদিকে ছোট জায়ের ছেলে পড়ে শহরের নামকরা ইংলিশ মিডিয়াম কলেজে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এবার বড় জায়ের 3 মেয়েরা সরকারি চাকরির পরীক্ষায় বসে। এর ফলে রানী উকিল হয়, দিয়া এক্সিকিউটিভ অফিসার হয়, আর অন্যদিকে প্রেরণা হয় ট্যাক্স অফিসার। যাক, ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমার 3 মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। আর আজকে আমার 3 মেয়ের জন্য আমাকে আর কারোর কোনো কথা শুনতে হবে না। আমাকে কেউ কষ্ট দিতে পারবে না, কারণ আমার 3 মেয়ে হলো ছেলের সমান। সুতোপার 3 মেয়ের এরকম উন্নতি দেখে পিঙ্কি একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে। আর অন্যদিকে তার ছেলে দিন দিন বিগড়ে যেতে শুরু করে, কারণ বল্টু একেবারে আদর পেয়ে বাদর তৈরি হয়। সে রাতের পর রাত বাড়ি আসে না। এমনকি তার ঠাকুমায়ের সঙ্গেও সে খুব খারাপ ব্যবহার করে। আর কেউ যখন বল্টুকে কিছু কথা বলতে আসে, তখন সে তাদেরকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর একদিন পিঙ্কি যখন রাত 11টার সময় মুখ কালো করে বসে থাকে, তখন তার বড় জায়ের 3 মেয়ে পিঙ্কির কাছে আসে। কি হলো কাকিমা, তুমি রাত্রেবেলা এখনো ঘুমাওনি কেন? আর এরকম মুখ কালো করে তুমি বসে আছো কেন? বল্টু এখনো বাড়ি আসেনি? না রে রানী, দেখ না, তোর ভাই এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। প্রত্যেকদিন রাত্রিবেলা এরকম দেরি করে বাড়ি ফিরছে।
আর মাঝে মাঝে তো বাড়িই আসছে না। আমি যদি কিছু বলতে চাই আমার সঙ্গে ভীষণ অসভ্যের মতো আচরণ করে। তোরা 3 বোন দয়া করে তোদের ভাইকে বাঁচা, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে মনে হচ্ছে। ছোট কাকিমার মুখে এমন কথা শুনে 3 বোন ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। তাই তারা বল্টুর সব বন্ধুদের ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। আর তারা বল্টুর এক বন্ধুর কাছ থেকে খোঁজ পায় যে বল্টু তার বন্ধুদের সঙ্গে শহরের একটা বড় রেস্তোরাঁয় পার্টি করতে গেছে। তখনই 3 বোন সেই রেস্তোরাঁয় গিয়ে পৌঁছায়। আর তারা যখন দেখে যে বল্টু তার বন্ধুদের সঙ্গে বদমাইশের মতো নাচানাচি করছে আর নেশা ভাঙ করছে, তখন তারা 3 বোন প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তারা 3 জনে বল্টুকে ভীষণ পরিমাণে বকাবকি করে বাড়িতে নিয়ে আসে। তোর লজ্জা করলো না বল্টু? তুই এত ভালো বাড়ির একটা ছেলে হয়ে রাত্রিবেলা এরকম একটা ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে নাচানাচি করছিস, আবার নেশাও করছিস। ছি, তোর থেকে আমরা কিন্তু এটা আশা করিনি। আর তোর জন্য তো ঠাকুমা আর কাকিমা কত চিন্তা করছিল জানিস। তুই যদি নিজেকে না শোধরাস তাহলে কিন্তু আমি তোকে শাস্তি দেব, কারণ আমি হলাম উকিল আর তোর দিদিরা কিন্তু বড় বড় অফিসার। রানীর এমন কথা শুনে বল্টু খুব ভয় পেয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায়। সে আর জীবনে কখনো বদ সঙ্গে পড়বে না বলে প্রতিজ্ঞা করে। এমন পরিস্থিতিতে পিঙ্কি এবং কমলা দেবী সুতপার দিকে লজ্জায় তাকাতে পারে না, কারণ তারা আজকে বুঝতে পারে সুতপা এবং তার মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা খুবই অন্যায় করেছে। তাই পিঙ্কি এবং কমলা দেবী সুতপার কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে বাড়িতে আর কখনোই ছেলে মেয়ের মধ্যে কোনো রকম ভেদাভেদ করা হয় না, আর তারা সকলে একসঙ্গে মিলেমিশে হাসি খুশি বসবাস করতে থাকে। রত্না তার স্বামী মোহন এবং তাদের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে থাকত। বিয়ের বহু বছর পর তারা সন্তানের সুখ লাভ করতে পেরেছিল, তাই তারা তাদের একমাত্র মেয়েকে খুবই ভালোবাসত। প্রিয়াঙ্কার ভরণ পোষণের জন্য এবং তাকে মানুষের মতো মানুষ করার জন্য রত্না এবং তার স্বামী দুজনকেই কঠোর পরিশ্রম করতে হতো। মোহন যেখানে দিনমজুরের কাজ করত, রত্না সেখানে মন্দাকিনী নামে এক ধনী মহিলার বাড়িতে কাজ করত। প্রত্যেকদিন মোহন এবং রত্না কাজে চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা সারাদিন বাড়িতে একাই থাকত। তার খেয়াল রাখার মতো কেউ না থাকায় সে সারাদিন বাইরে ধুলো মাটি নিয়ে খেলা করত। এর ফলে একদিন সে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। রত্না, আমি কাজে যাচ্ছি রে মা, তুই তোর খেয়াল রাখিস কেমন? কি হলো, তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তুই তো প্রত্যেকদিন সকালবেলা আমার আগেও ঘুম থেকে উঠে পড়িস। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, কি হলো রে তোর? প্রিয়াঙ্কা কোনো উত্তর না দেওয়ায় রত্না তার কাছে যায়। সে তার মেয়ের গায়ে হাত রেখে দেখে প্রিয়াঙ্কার খুবই জ্বর এসেছে। এ কি, মেয়েটার তো খুবই জ্বর এসেছে। আমি এই অবস্থায় মেয়েটাকে একা ছেড়ে কিভাবে কাজে যাব? কিন্তু আজকে তো মেম সাহেবের বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে। আজকে যদি কাজে না যাই তাহলে মেম সাহেব খুব বকবে। একবার ফোন করে দেখি তো। এই বলে রত্না তার মেম সাহেব মন্দাকিনী দেবীকে ফোন করে। হ্যাঁ বল, তুই কোথায় আছিস? এখনো এলি না কেন কাজে? তাড়াতাড়ি চলে আয়। মেম সাহেব, আমার মেয়ের প্রচন্ড জ্বর এসেছে। ও জ্বরে থরথর করে কাঁপছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনি যদি আমাকে আজকের দিনটা ছুটি দেন তাহলে খুব ভালো হতো ম্যাডাম। মেয়েটাকে এভাবে একা রেখে। দেখ, তুই যদি পার্মানেন্টলি ছুটি নিতে চাস তাহলে নিতে পারিস। কিছুদিন পর পর বাহানা করে ছুটি নেওয়ার কোনো দরকার নেই। তাই পুরোপুরি কাজে আসা বন্ধ করে দে আর নিজের হিসাব বুঝে নিয়ে যা। টাকা দিলে তোর মতো কাজের বউ একটা কেন, 1000টা পাবো। না না মেম সাহেব, এমন বলবেন না। আমাকে দয়া করে কাজ থেকে বের করবেন না। আমি এখনই কাজে আসছি। রত্না নিরুপায় হয়ে তার বাড়িতে রাখা জ্বরের ওষুধ মেয়েকে খাইয়ে দেয়। ঠিক মতো তার মেয়ের গায়ে কম্বল চাপা দিয়ে সে কাজের বাড়িতে চলে যায়। রত্নাকে দেখেই মন্দাকিনী রাগে গর্জে ওঠে। এসে গেছিস মহারানী? তুই সত্যি ভালোই বাহানা করতে পারিস। তোর মেয়ের সত্যিই কি শরীর খারাপ, নাকি কাজে আসার ইচ্ছা ছিল না তোর? বাড়িতে লোক কুটুম আসবে, সেই জন্য অনেক কাজ থাকবে, এই ভেবে তুই আসতে চাইছিলি না, তাই তো? না না মেম সাহেব, আমি সত্যি বলছি। আমার মেয়ের অনেক জ্বর এসেছে। আর এই পৃথিবীতে এমন কোনো মা আছে বলে আমার মনে হয় না যে কিনা নিজের সন্তানের শরীর খারাপ নিয়ে মিথ্যা কথা বলবে। মেম সাহেব, আমি সব কাজ করে দেব, কিন্তু আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দিতে হবে। মেয়েটা বাড়িতে একা আছে, আমার খুব চিন্তা হচ্ছে। আমি এখানে চলে এসেছি ঠিকই, কিন্তু আমার মন ওর দিকেই পড়ে আছে। এই দেখ, বেশি ঢং করবি না বলে দিলাম। এসেছিস যখন মন দিয়ে কাজ করবি। গেস্টদের জন্য রান্না বান্না তোকেই করতে হবে।
সেই সাথে গেস্টদের দেখাশোনা তোকেই করতে হবে। রান্না যদি খারাপ হয়েছে কিংবা কোনো কাজে যদি ভুল হয়েছে তাহলে তোর খবর আছে। আমার ছেলেটার শরীর আজকে ভালো নেই, তাই জন্য আজকে সারাদিন ওর খেয়াল রাখতে হবে। মন্দাকিনীর কথা শুনে রত্না ভীষণ পরিমাণে অবাক হয়। সে গরিব বলে তার মেয়ের অসুস্থতা মন্দাকিনীর কাছে একটা তুচ্ছ বিষয় বলে মনে হয়, অথচ নিজের ছেলের শারীরিক অসুস্থতার জন্য সে কেমন যেন উদ্বিগ্ন হয়ে ওঠে। সারাদিন মন্দাকিনী তার ছেলে রোহিতের সঙ্গে সময় কাটায়, তার যত্ন নেয়। অন্যদিকে বাচ্চা মেয়ে প্রিয়াঙ্কা বাড়িতে একা একা শুয়ে কান্নাকাটি করতে থাকে। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে প্রিয়াঙ্কা এবং রোহিত দুজনেই বড় হয়ে ওঠে। কলেজের পড়াশোনা শেষ করার পর প্রিয়াঙ্কা তার বাবা মাকে সাহায্য করার জন্য একটা বড় শপিং মলে সেলস গার্লের কাজে নিযুক্ত হয়। একদিন ওই শপিং মলে রোহিত তার কিছু বন্ধুদের সঙ্গে শপিং করতে আসে। এই মেয়েটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। ও হ্যাঁ, মনে পড়েছে। এই তুই আমাদের বাড়ির চাকর, কি যেন নাম? ও হ্যাঁ, রত্না। রত্না, তুই রত্নার মেয়ে তাই না? সকলের সামনে প্রিয়াঙ্কা খুবই অপমানিত বোধ করে, কিন্তু তবুও সে খুবই নম্রভাবে রোহিতকে বলে, স্যার বলুন, আমি আপনাকে কি দেখাবো? আপনার কি কি লাগবে? তোর মা তো সবসময় গল্প করতো তুই নাকি পড়াশোনায় খুব ভালো। এত পড়াশোনা করে শেষ পর্যন্ত তাহলে সেলসের কাজ করছিস? ঠিকই আছে, তোর মা তো বাড়ির চাকর, আর চাকরের ছেলে মেয়ে হিসাবে এরকম কাজই তোর জন্য ঠিক আছে। এর চেয়ে ভালো কিছু তোর কপালে কিভাবে জুটবে বলতো? রোহিতের কথা শুনে তার বন্ধুরা সকলে হো হো করে হেসে ওঠে। প্রিয়াঙ্কা সকলের সামনে ভীষণ অপমানিত বোধ করে। সে কিছু না বলে নিস্তব্ধে চোখে জল ফেলতে থাকে। সেদিন রোহিতের এই অপমান প্রিয়াঙ্কা কিছুতেই ভুলতে পারে না। সেদিন রাতটাও সে নিদ্রাহীন ভাবে কাটিয়ে দেয়। নানান রকম চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে। চাকরের মেয়ে চাকর হয়, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমাকে জীবনে কিছু একটা করে দেখাতেই হবে। আমাকে আমার বাবা মায়ের নাম উজ্জ্বল করতেই হবে। আমি রোহিতকে, না শুধু রোহিতকে নয়, পুরো দুনিয়াকে দেখাতে চাই যে চাকরের মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে। প্রিয়াঙ্কা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। সে তার বাবা মায়ের কাছে গিয়ে বলে, বাবা মা, আমাকে কিছু একটা করে দেখাতেই হবে। তোমরা আমাকে একটা ল্যাপটপ কিনে দেবে? আমার ল্যাপটপের ভীষণ প্রয়োজন। ল্যাপটপের তো অনেক দাম রে মা, আমরা এখন এত টাকা কোথায় পাবো? পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমাদের জমানো যত টাকা ছিল সবই তো শেষ হয়ে গেছে, আর সেই জন্যই তো তোকে শেষ পর্যন্ত কাজে বেরোতে হলো। বাবা, যদি কারোর কাছ থেকে পারো টাকা ধার নেওয়া যাবে না? আমি তাহলে মাসে মাসে স্যালারি পেয়ে তার টাকা শোধ করে দিতাম। না রে মা, আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। আমি তোর জন্য কিছু করতে পারবো না, তুই আমাকে ক্ষমা কর। তুই চিন্তা করিস না রে মা, আমি মেম সাহেবের বাড়িতে দেখেছি ওদের বাড়িতে বেশ অনেকগুলো ল্যাপটপ আছে। আমি মেম সাহেবের কাছে একটা ল্যাপটপ চাইবো। যদি একটা ল্যাপটপ পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। রত্নার কথা শুনে তার মেয়ে খুবই খুশি হয়। পরের দিনই রত্না মন্দাকিনীর বাড়িতে গিয়ে তাকে একটা ল্যাপটপ দেওয়ার জন্য অনুরোধ করে। কি, তুই ল্যাপটপ চাইছিস? ও বাবা, গরিবরা আবার ল্যাপটপ কি জিনিস সেটাও জানে। আমি তো ভেবেছিলাম তোরা ল্যাপটপ উচ্চারণ করতেও পারবি না। আর তোর মেয়ে ল্যাপটপ নিয়ে কি করবে? হ্যাঁ, দু কলম লেখাপড়া করে নিজেকে কি বড় অফিসার ভাবছে? আমি জানি না মেম সাহেব ও কি করবে, কিন্তু ও বলেছে ও ল্যাপটপ নিয়ে কিছু একটা করতে চায়। রোহিত বাবার তো অনেকগুলো ল্যাপটপ আছে। আপনি যদি দয়া করে একটা ল্যাপটপ দেন, আমার মেয়ের কাজ মিটে গেলে আমি আবার সেটা ফেরত দিয়ে যাব। এই, তুই রোহিতের সঙ্গে নিজের মেয়ের তুলনা করছিস কেন? আমার ছেলের কাছে ল্যাপটপ গুলো খেলনার জিনিস। আমার ছেলে ওগুলোতে ভিডিও গেম খেলে। আমি তোকে কোনো ল্যাপটপ দিতে পারবো না। যা, তোর মেয়ের জন্য তুই বরং বাজার থেকে 50 টাকা দিয়ে একটা খেলনা ল্যাপটপ কিনে নিয়ে যা। এভাবেই মন্দাকিনী রত্নাকে অপমান করে তাড়িয়ে দেয়। রত্না চোখে জল ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা দেয়। সে কিভাবে তার মেয়েকে ল্যাপটপ কিনে দেবে এই চিন্তা ভাবনাই করতে থাকে। হঠাৎ করে রাস্তার উপর সে একটা সোনার নেকলেস দেখতে পায়। নেকলেসটা তুলে নিয়ে রত্না সেটা ভালোভাবে দেখতে থাকে। ওরে বাবা, এটা তো সোনার হার। এত দামি হার এলো কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আমি কাকে জিজ্ঞাসা করব? আমার মনে হচ্ছে উপরওয়ালা এটা আমাদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমাদের কেউ সাহায্য করছে না, কিন্তু আমাদের মাথায় উপরওয়ালার হাত আছে। এই বলে রত্না নেকলেসটা সোনার দোকানে বিক্রি করে। সেই টাকা দিয়ে সে তার মেয়ের জন্য একটা ল্যাপটপ কিনে বাড়িতে ফিরে আসে। এই নে মা, আমি তোর জন্য ল্যাপটপ কিনে এনেছি। ল্যাপটপটা দেখতে পেয়ে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। সে সারাদিন শপিং মলে সেলস গার্লের কাজ করে আসার পর সারা রাত জেগে ল্যাপটপের নানান রকমের কাজ করতে থাকে।
সে কিছু একটা করতে চাইতো, যেটা তার বাবা মা কিছুই ধারণা করতে পারতো না। এরকম ভাবেই সময় কাটতে থাকে। অন্যদিকে রোহিত কোনো রকমে টেনে টুনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো আর সারা রাত জেগে পার্টি করত। মাঝে মধ্যে মদ খেয়ে বাড়ি ফিরে আসতো। একদিন তার মা বিরক্ত হয়ে বলে, রোহিত, এভাবে কতদিন চলবে? তুই তো জীবনে অনেক মজা করেছিস, এবার জীবনে কাজের কাজ কিছু কর। তোর বাবার তো বয়স হচ্ছে, এবার তো তোকে সবকিছুর দায়িত্ব নিতে হবে। কিছু কাজকর্ম কর বাবা। হ্যাঁ মা, আমি তো এই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলবো বলে ভেবেছিলাম। আমি তো কোনো চাকরি বাকরি পাবো না, এটা আমি শিওর। আর তাছাড়া চাকরি করে কি বা হবে বলো তো? যত টাকা তো সব ব্যবসাতেই। তাই আমি বড় ব্যবসায়ী হতে চাই। আমাকে 20 লক্ষ টাকা দাও, আমি তোমাকে ব্যবসা করে দেখাবো। এই বলে রোহিত তার বাবা মায়ের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে চলে যায়। সেদিনের পর থেকে সে প্রায় দিন তার বাবা মায়ের কাছ থেকে অনেক অনেক টাকা চাইতো। অন্যদিকে দীর্ঘ পরিশ্রমের পর প্রিয়াঙ্কা নিজের একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলে। প্রিয়াঙ্কা ভীষণ খুশি হয়। আমি আজকে সফল হলাম, আমার এতদিনের পরিশ্রম আজকে কাজে আসলো। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নিয়ে আমি এবার আমার জীবন গড়ে তুলব। প্রিয়াঙ্কা তার বাবা মাকে বলে ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা লোন তোলে। সেই লোনের টাকা দিয়ে সে নিজের একটা ডিজিটাল কোম্পানি ওপেন করে। সে প্রচুর পরিশ্রম করতে থাকে। ধীরে ধীরে সে সাফল্যের দিকে এগিয়ে যায়। আস্তে আস্তে সে ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেয়। সে তার বাবা মাকে একটা বিলাসবহুল জীবন উপহার দিয়েছিল। অন্যদিকে একদিন রোহিতের বাবা মা জানতে পারে রোহিত এতদিনে কোনো ব্যবসা শুরু করেনি। সে তার বন্ধুদের সঙ্গে জুয়া খেলতে গিয়ে সমস্ত টাকা লুটিয়ে ফেলেছে। এমনকি সে তাদের বাড়িটাও বন্ধক রেখে জুয়া খেলেছে। তুই আমাদেরকে শেষ করে ফেললি, তোর জন্য আমাদের এই দশা হয়েছে। তুই জীবনে কিচ্ছু করতে পারলি না, আর আমাদেরকেও পুরোপুরি নিঃস্ব করে ফেললি। এবার আমরা কোথায় যাব, কি করব বল? ঠিক সেই সময় সেখানে রত্না তার মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে উপস্থিত হয়। মেম সাহেব, এই নিন, আমি আপনার জন্য মিষ্টি এনেছি। আমার মেয়ে আমাদের জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে। আজকে আমাদের কাছে সব আছে। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, সময় কখনো একই রকম থাকে না, সকলের সময় পরিবর্তিত হয়। এই নাও রোহিত, আমার ভিজিটিং কার্ড। তোমার এখন চাকরির ভীষণ প্রয়োজন। তুমি কার্ডটা নিয়ে কালকে আমার অফিসে এসো। আমি তোমাকে আমার কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দেব। আমাকে ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা, আমি তোমাকে সেদিন শপিং মলে অনেক অপমান করেছিলাম, আর আজকে তোমরাই আমাদের সাহায্য করতে এগিয়ে এলে। হ্যাঁ, সে তুমি ঠিক বলেছো। তোমাদেরকে সাহায্য করতে এসেছি, আর সেই সঙ্গে তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে এলাম, চাকরের মেয়ে কখনো চাকর হয় না, আর বড় ব্যবসায়ী ছেলেও সবসময় ব্যবসায়ী হতে পারে না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম আর কর্মদক্ষতার প্রয়োজন হয়। চলো মা, আশা করছি এরা আর কখনোই গরিবদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই বলে প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে গাড়িতে উঠে পড়ে।